কেয়ার অফ পলিটিক্সের আরও একটা এপিসোডে আপনাদের স্বাগত। আমি সঙ্গীতা রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আলোচনায় রয়েছে আমার সহকর্মী পঞ্চানন পোদ্দার। বাঙালি প্রধানমন্ত্রী, এই নিয়ে একটা সবসময় রাজনীতিতে বিতর্ক যে বাংলা থেকে কেন আজ অবধি কোনো নেতৃত্ব বা কোনো নেতা প্রধানমন্ত্রী কেন হলো না? তাহলে কি বাংলা থেকে কোনো যোগ্য নেতা সত্যিই তৈরি হয়নি? এটাকে আমরা দেখেছি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার দুবার একটা সম্ভাবনা গুঞ্জন উঠেছিল, এবং জ্যোতি বসু, এবং যে ক্ষেত্রে বলা হয় যে ঐতিহাসিক ভুল এটা বামেদের, যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না হতে দেওয়া। এই যে বামেরা জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দিলেন না, ঠিক কী কারণে সেটা যদি একটু বলতে। দেখো, বাঙালি প্রধানমন্ত্রী, বাঙালি বরাবরই ভারতবর্ষকে একটা বলা যায় ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রীও সেই অর্থে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু অনেকে ধরে নেয়। তো বাঙালি প্রধানমন্ত্রী, বাঙালি বরাবরই ভারতবর্ষকে রাজনৈতিকভাবে শাসন করেছে, কোথা থেকে পিছন থেকে, কখনো ফ্রন্ট লাইনে দাঁড়িয়ে, কিন্তু প্রধানমন্ত্রী বাঙালি পায়নি। রাষ্ট্রপতি পেয়েছে প্রণব মুখোপাধ্যায়কে, কিন্তু বাঙালি পায়নি। এবার বাঙালি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে যারা সবচেয়ে বেশি যেসব মানুষ এগিয়েছিল তার মধ্যে অবশ্যই একটা জ্যোতি বসু, এবং একবার নয় দুইবার কিন্তু তার বেশ কয়েকবার কিন্তু যেবার উনি এই যে ঐতিহাসিক ভুল শব্দটা কিন্তু অন্য কেউ বলেনি, জ্যোতিবাবু স্বয়ং বলেছিলেন। MJ আকবরকে একটা ইন্টারভিউতে দিয়ে তিনি বলেছিলেন যে হিস্টোরিক্যাল ব্লান্ডার, তো সেটার বাংলা করলে ঐতিহাসিক ভুল। তো জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়ার সিদ্ধান্ত একেবারেই কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, মার্কসিস্টের। মানে এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে, পাতার পর পাতা লেখা হয়েছে। যদি কোনোদিন জ্যোতিবাবুকে নিয়ে সিনেমা হয় তখন হয়তো সিনেমার নামও হতে পারে দ্য হিস্টোরিক্যাল ব্লান্ডার, আমি জানি না। এই যে 1996 সালে একেবারে তো মানে জ্যোতি বসুই প্রধানমন্ত্রী হবেন এরকম একটা ঠিক হয়ে গিয়েছিল, মানে সবাই চাইছিল জ্যোতি বসু হোক, তারপর ঠিক কেন হলো না এটা? জ্যোতি বসু ছিলেন একজন সর্বজন গ্রাহ্য কমিউনিস্ট লিডার। কমিউনিস্ট লিডাররা খুব একটা সকলের প্রিয় হয় না। তুমি যদি ইতিহাস দেখো, ভারতবর্ষের যত কমিউনিস্ট লিডার ছিলেন, বড় বড় লিডার, সেটা হরকিষাণ সেন সুরজিৎ থেকে শুরু করে, সুরজিৎ কিছুটা হলেও, বাকি যারা EMS নম্বুদিরিপাদ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের প্রমোদ দাশগুপ্ত, অনিল বিশ্বাস, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে যাদের নামই বলবে তুমি, বা BT রামদেব, PC যোশী, এরকম বড় বড় লিডার যারা দাপিয়ে বেরিয়েছে ভারতবর্ষের রাজনীতিতে, তারা কেউ সর্বজন গ্রাহ্য ছিল না। মানে একই সাথে সে ইন্দিরা গান্ধীর প্রিয়, অটল বিহারী বাজপেয়ীর প্রিয়, সে পশ্চিমবঙ্গের সিদ্ধার্থ শঙ্কর রায়ের প্রিয়, মানে সমস্ত পলিটিক্যাল পার্টির মধ্যে তার একটা সর্বজন গ্রাহ্যতা ছিল। এই কারণে 1996 সালে যখন ভারতবর্ষের লোকসভা ত্রিশঙ্কু হলো, 160 প্লাস 161 বা 163টা বিজেপি, বাজপেয়ী লিডেড বিজেপি পেয়েছিল সিট, আর 131টা সম্ভবত কংগ্রেস, 136টা, আর বাকি যে আঞ্চলিক দলগুলো মিলে বাকি যে আসন পাচ্ছিল তাতে করে একটা সরকার তৈরি হতো, এবং কংগ্রেসও বাইরে থেকে সেই সরকারকে হয়তো সমর্থন দিয়ে দিত বাজপেয়ীকে আটকানোর জন্য। এবং সেই সময় কিন্তু নরসিমহা রাও আছে, নরসিমহা রাও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়েছিলেন। লালু প্রসাদ যাদব ছিলেন, মুলায়ম সিং যাদব ছিলেন, ভারতবর্ষের সমস্ত বড় বড় রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব ছিলেন। তারপরেও সবাই চেয়েছিল জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হন। আর এবং এই যে আমি যে কথাটা বললাম জ্যোতি বাবু, এক্স্যাক্টলি জ্যোতিবাবু বলেই গোটা ভারতবর্ষে তিনি পরিচিত ছিলেন, এবং ইন্দিরা গান্ধীও তাকে জ্যোতিবাবু বলে ডাকতো। তো একটা সম্ভাবনা তো তৈরি হয়েছিল এবং প্রত্যেকের একটা সাপোর্ট ছিল। কিন্তু বামপন্থীরাই চাননি যে হোক, ঠিক কি কারণে? বামপন্থীরা সবাই চায়নি এরকম নয়, বামপন্থী মানে সমস্ত দলকে ধরা হয়। ইভেন বুদ্ধদেব ভট্টাচার্য তো চেয়েছিলেন, সেটা তো পার্টির অন্দরে, পার্টির বাইরে যে বামফ্রন্টের যে বাকি দলগুলো ছিল তারা প্রত্যেকে চেয়েছিল, ইভেন সিপিআইও চেয়েছিল। এবার যদি বলো CPIM এর অন্দরে, বঙ্গ CPM তো ডিসিশন নিতে পারে না, CPM একটা রেজিমেন্টের দল, তো তাদের সিদ্ধান্ত মূলত পলিট ব্যুরো নেয়। এমন ঘটনা ঘটেছে সে বছর CPIM 32টা আসন যেতে গোটা ভারতবর্ষ থেকে, এবং এই আলোচনার সমাধান ইভেন পলিট ব্যুরো মিটিংয়েও হয়নি, কেন্দ্রীয় কমিটির বৈঠক, সেটা নিয়ে যেতে হয় কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে। সেই কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে ভোটাভুটি হয় এবং সেই ভোটে জ্যোতিবাবু হেরে যান, বেশিরভাগটা বিপক্ষে থাকে। এবং এই যে ভারতের কমিউনিস্ট পার্টি বারংবার কেরালা বা অন্যান্য যে রাজ্যগুলো থেকে কমিউনিস্ট পার্টিকে নিয়ন্ত্রণ হয়েছে, মজার ব্যাপার হচ্ছে গোটা ভারতবর্ষকে সব সময় গোটা ভারতবর্ষে কমিউনিস্ট পার্টিতে যা আসন সংখ্যা সবসময় বাংলার সব থেকে বেশি ছিল,
সেটা মানে সিপিআইএম এর অন্তত মানে 2011 অব্দি বলতে পারি, তারপরে তো ক্ষয়িষ্ণু। কিন্তু তার আগে পর্যন্ত বাংলা যে আসন দিত সেই আন্দাজে বম্বে, কেরালা, ত্রিপুরা কেউই দিতে পারতো না। কিন্তু অথচ বারবার বাঙালিকে ডমিনেট হতে হতো বম্বে লবি, কেরালা লবি দ্বারা। এবং সেই সময় কেরালা থেকে প্রকাশ কারাত রয়েছেন, সীতারাম ইয়েচুরি রয়েছেন আরেক জায়গা থেকে। তো সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত থেকে শুরু করে তারা কেউই চায়নি। এবং বঙ্গ সিপিআইএম এরও একটা বিরাট অংশ জ্যোতিবাবুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়নি, যাদের মধ্যে কিন্তু নাম নিতেই হচ্ছে বিমান বসু, অনিল বিশ্বাস, সূর্যকান্ত মিশ্রর মতো কিছু কিছু নেতা। এবং এই 3-4টে নাম যে এগুলো হচ্ছে সাংবাদিকদের মুখে ঘোরাফেরা করে, পলিট ব্যুরো বা সেন্ট্রাল কমিটির ডিসিশন কেউ জানতে পারে না, এটা জানা সম্ভব নয়। এগুলো যেগুলো শোনা কথা, আমি শোনা কথা থেকে বলছি, আমি জানি না কে। এবং আরেকটা শোনা কথাও হচ্ছে স্বয়ং বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হওয়াকে সাপোর্ট করেছিলেন। হ্যাঁ, সাপোর্ট করেছিলেন। কিন্তু এই যে পার্টিকুলারলি ঠিক কি কারণে এই মানে না চাওয়াটা? দেখো, কমিউনিস্ট পার্টি বারংবার যখন সরকারেরকে সমর্থন করেছে, বাইরে থেকে সমর্থন করেছে। ইউপি 1-এ 62টা এমপি ছিল কমিউনিস্ট পার্টির, বিরাট ব্যাপার। তো এই যে সময় ইউপি 1 গভর্নমেন্টের সময় 62টা এমপি নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী পেতে পারতো। ভারতবর্ষ থেকে কমিউনিস্ট পার্টির স্বরাষ্ট্রমন্ত্রী হতো। যদি পশ্চিমবঙ্গ থেকে ধরে নিলাম নিরুপম সেন স্বরাষ্ট্রমন্ত্রী হতো, মোহাম্মদ সেলিম স্বরাষ্ট্রমন্ত্রী হতো, তুমি মানে অবাক হবে না, হতেই পারতো। তার কারণ 62টা এমপি ছিল। তো তারপরে কমিউনিস্ট পার্টি একটাও মন্ত্রিত্ব নেয়নি, বলেছিল বাইরে থেকে সমর্থন করছি। বাইরে থেকে সমর্থন করে ভালো কাজ প্রচুর করেছে, 100 দিনের কাজের মতো একটা মেগা ওয়ার্ক হয়েছে। কিন্তু তারপরেও কমিউনিস্ট পার্টি কোনোদিনই সরকারে থাকতে চায়নি। সরকারকে পরিচালনার ক্ষেত্রে যাতে ডমিনেট করা যায় তার জন্য তারা স্পিকার পদে সোমনাথ বাবুকে রেখেছিলেন, কিন্তু কোনোভাবেই সরকারের মধ্যে থাকেননি। এটা কমিউনিস্টদের একটা অ্যাটিটিউড। এই অ্যাটিটিউডের জন্ম তো বহুদিন থেকে। এটা নিয়ে আমার মধ্যে একটু কনফিউশন আছে যে 47 সালে তো দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার আগে কমিউনিস্ট পার্টির একটা বিরাট অংশ বলতো যে লক্ষ্য আমার ক্ষমতা নয়, লক্ষ্য সমাজতন্ত্র। তো 47-এ দেশভাগের পর নেহেরু, গান্ধী, বি.আর. আম্বেদকররা মিলে ভারতবর্ষের যে সংবিধান তৈরি করলেন তাতে গণতন্ত্র এলো। সেই গণতন্ত্রের বিরোধিতা কেন করেননি জ্যোতিবাবু থেকে হরকিষেণ সিং সুরজিৎ থেকে প্রমোদ দাশগুপ্ত থেকে কাকাবু মুজাফফর আহমেদ আমরা কেউ জানি না। কিন্তু কমিউনিস্ট পার্টির অন্দরে একটা বিরাট অংশ ছিল যারা এই গণতন্ত্রকে অস্বীকার করতো, দীর্ঘদিন পর্যন্ত করতো। তার ফলেই পরবর্তীকালে 67-তে পার্টি ভাগ হয়ে নকশালপন্থীদের আবির্ভাব হয়, যারা অ্যাকচুয়ালি স্লোগানটা দিয়েছিল ইয়ে আজাদি ঝুটা হ্যায়। ইয়ে আজাদি ঝুটা হ্যায় জ্যোতিবাবু, প্রমোদ দাশগুপ্ত, সরোজ মুখার্জিরা দেয় না। তারা কিন্তু স্বাধীনতাকে স্বীকার করে। তাদের স্বাধীনতা স্বীকারের ক্ষেত্রে অসুবিধার জায়গা হচ্ছে এই যে রানদিভে লাইন, বিটি রানদিভে তৎকালীন পার্টির সাধারণ সম্পাদক, তাদের যে লাইনটা ছিল যে আমরা এই গণতন্ত্রকে মানি না, আমরা একদিন না একদিন ভারতবর্ষের সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব। এই কোথাও গিয়ে আমার মনে হয় পার্টির অন্দরে এই যে মানে একটা সুচিন্তা, কুচিন্তা বলতে পারবো না, একটা চলমান চিন্তা আছে যে এই ডেমোক্রেসির মধ্যে আমি থাকবো না, আমি একদিন না একদিন সমাজতন্ত্র প্রতিষ্ঠা করব, ডেমোক্রেটিক ভারতবর্ষকে আমি চাই না। হ্যাঁ, এবং এই যে ক্ষমতায় না থাকাটা সেই মেন্টালিটি থেকেই আসে। অথচ তারা প্রত্যেকদিন ভোটে লড়ছে, ভারতের সমস্ত পার্লামেন্টারি ইলেকশনে তারা লড়ছে, তারা জিতছে, হারছে, কিন্তু তারপরেও তারা কেন যে মন্ত্রিত্ব নেয় না, আমার মনে হয় সেটা মাথায় একটা চিন্তা। এবং আরো একটা বিষয় যেটা রাজনৈতিক মহলে যেটা নিয়ে কথা হয় যে জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন না করার কারণ বামপন্থীদের, আসলে মাত্র 32টা সিট তখন তাদের ক্ষমতায় ছিল, মানে তারা জিতেছিল। তো এবারে অন্যদিকে বিজেপি তারা কিন্তু সরকার গঠন করেছিল, কিন্তু খুব সম্ভবত 13 দিনের বেশি সরকারটা স্থায়ী হয়নি। এবং সেই সময় যদি সিপিএম যদি সরকারটা করতো, মানে তাদের যদি প্রধানমন্ত্রী হতো, বাকিরা সমর্থন করতো অবশ্যই। কংগ্রেসও সরকার গঠন করতে রাজি হয়নি, কিন্তু তারা বাইরে থেকে সমর্থন করতে রাজি ছিল। সেক্ষেত্রে তাদের একটা যেটা ভাবনা ছিল, যদি হ্যাঁ মানে তারা যদি সরকারটা গঠন করে সেক্ষেত্রে এমন কিছু বিষয় তাদেরকে লাগু করতে হবে যেটা তারাই একসময় বিরোধিতা করেছে, যেটাতে তাদের যে বিশ্বস্ততা মানে সেই বিশ্বাসযোগ্যতা সেটা নিয়ে একটা প্রশ্ন উঠে যাবে। এটা একটা অন্যতম কারণ ছিল যেটা রাজনৈতিক মহলে এখনো যেটা নিয়ে কথা হয়। দেখো, জ্যোতি বসু তখন 19 বছর মুখ্যমন্ত্রিত্ব করে ফেলেছেন। হু ইজ জ্যোতি বসু সেটা সবাই জানে। এমনি তো তামিল মানিলা কংগ্রেস থেকে, রাজীব গান্ধীও একবার চেয়েছিলেন, রাজীব গান্ধী চেয়েছেন। হ্যাঁ, আমি বলছি এটাই বলতে চাইছি, হু ইজ জ্যোতি বসু সেটা 19 বছরে ভারতের রাজনীতি টের পেয়ে গেছে। মানে রতিবাবু একদিকে মানে আবদুল্লাহকে কনভিন্স করতেন, আরেকদিকে ইন্দিরা গান্ধীকে কনভিন্স করতে পারতেন।
এক ফোনে ইন্দিরা গান্ধীকে ধরতে পারতেন, সেই পরের ফোনে লালু প্রসাদ যাদবকে ফোনে ধরতে পারতেন। তো 19 বছর মুখ্যমন্ত্রী থাকার পর হুইজ জ্যোতি বসু সেটা ভারতবর্ষ জানে, বাঙালি জানে, কমিউনিস্ট পার্টি নিজেই জানে। এবার সরকার ভেঙে যেতেই পারতো, এটা তো ভবিষ্যৎবাণী বা আমি তো জানি না, যেহেতু আমরা কেউই দেখিনি। কিন্তু নামটা যেহেতু জ্যোতি বসু, তাই আমার মনে হয় অনেক কিছু হতে পারতো। হয়তো সরকারটা 1 বছর হতো, কিন্তু সরকার 1 বছর হওয়ার ফলে ভারতের ডেমোক্রেসিতে কমিউনিস্ট পার্টি এমন কিছু ইনপুট করে দিতে পারতো যেটা তাদের লাইনকে মানে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। অপর্ণা সেন একটি ইন্টারভিউতে বলেছিল যে পৃথিবীর প্রত্যেকটা দেশে, সে যতই রাইট উইং দেশ হোক না কেন, প্রত্যন্ত পশ্চিমা দেশ হোক না, ধরে নিলাম আমেরিকাই হোক না কেন, তাদের বাজেটের অন্তত 2% বামপন্থীদের মতো হতে হয়, নইলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যায়। তো এই যে 2 টাকা কেজি চাল, এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে 100 দিনের কাজ, এই যে বিভিন্ন রকম কাজগুলো আসলে বামপন্থীদের মস্তিষ্ক প্রসূত। আজকের দিনে দক্ষিণপন্থীরা নিতে বাধ্য হচ্ছে। আজকের দিনে নরেন্দ্র মোদী চাইলেও 100 দিনের কাজ বাদ দিতে পারছে না, কারণ সিপিএম এককালে 62টা এমপি নিয়ে এটা ইনজেক্ট করে দিয়েছে ভারতের গণতন্ত্রের মধ্যে। এই ইনজেকশনটা আর একটু সুন্দর করে পুশ করতে পারতেন জ্যোতিবাবু, এবং জ্যোতি বসু নিজেও চেয়েছিলেন। হ্যাঁ, এবং সারা জীবন ইতিহাসে থেকে যেত সেই নামগুলো, মানে সর্বশিক্ষা অভিযান, তারপর ধরো এই যে 100 দিনের কাজ। হয়তো সেটা প্রচারে আসছে না, কেউ জানে, কিন্তু এই যে ইনজেক্ট করা, বামপন্থাকে ভারতের গণতন্ত্রে ইনজেক্ট করা, সেটা জ্যোতি বসু পারতো। আর নামটা তো জ্যোতি বসু, সে অনেক কিছু পারতো। মানে 77 সালে যখন জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী হয়ে আসে, যে কোনো সময় ভেঙে যাওয়ার একটা টেন্ডেন্সি ছিল। প্রমোদ দাশগুপ্ত নিজে বলতেন বামফ্রন্টকে আমাদের চোখের মণির মতো করে রক্ষা করতে হবে। অনিল বিশ্বাস বলতেন বামফ্রন্টে সূর্যোদয় হয়, মানে সূর্যাস্ত হয় না, অন্তত 50 বছর বামফ্রন্ট ক্ষমতায় থাকবে। তাদের এই আত্মবিশ্বাস ছিল। তো এই আত্মবিশ্বাসের কারণ তো এমনি আসেনি। এই আত্মবিশ্বাসের যদি কেউ প্রণেতা থাকেন, তার নাম জ্যোতি বোস। আর কি মনে হয় বর্তমানে যেভাবে মানে সারা দেশেই বামপন্থীদের যা পরিস্থিতি বা বামপন্থার যা পরিস্থিতি, তার কি একটা অন্যতম কারণ এই জ্যোতি বসুর মতো নেতাদের আর জন্ম হয়নি বলে বলতে পারো? জ্যোতিবাবু তো আর সেই অর্থে কমিউনিস্ট সুলভ খুব একটা আচরণ করতেন না। মানে এই যে পার্টি ব্যারিয়ার, এই যে ভারতীয়করণ করবো না পার্টির, এটা খুব একটা উনি ছিলেন না। উনি নিজেই লাল সালাম বলতেন না, নমস্কার বলতেন, এভাবে হাত তুলতেন না, এভাবে প্রণাম করতেন। জ্যোতি বসু ঠিক ভারতীয় কমিউনিস্ট আমার মনে হয়। তো জ্যোতিবাবু নিজে, আমি তোমাকে আরেকটা গল্প বলি, মানে কেন জ্যোতি বসু বেশি ইম্পর্টেন্ট। তো ইন্দিরা গান্ধীর খুব ভালো বন্ধু ছিলেন ভূপেশ গুপ্ত। সেই সময় ভূপেশ গুপ্ত পার্টির, মানে জ্যোতিবাবু এমএলএ পার্টির, কিন্তু তারপরেও ভূপেশ গুপ্ত কমিউনিস্ট পার্টির অবিসংবাদিত লিডার যাকে বলে। তো যখন 64তে পার্টি ভাগ হচ্ছে, সিপিআইএম আলাদা হয়ে যাচ্ছে, তখন ভূপেশ গুপ্ত সিপিআই এর দিকে চলে যায়। এই ভূপেশ গুপ্ত ইন্দিরা গান্ধীর প্রচন্ড সখ্যতা ছিল, প্রচন্ডই ভালো বন্ধু ছিল ভূপেশ গুপ্ত ইন্দিরা গান্ধী। তো জ্যোতিবাবু দিল্লি যান। জ্যোতিবাবু তখনও সিপিআইএমে যাননি, কোথায় যাবে তখনও ডিসিশন নিতে পারেননি, কিন্তু সবাই ধরে নিয়েছিল জ্যোতিবাবু সিপিএমে আছেন, কিন্তু মেন্টালি তিনি তখনও যাননি। তার এক প্রচন্ড কাছের বন্ধু ছিল স্টেটসম্যানে, তিনি স্টেটসম্যানের সাংবাদিক, তিনি দিল্লি যান, তার সাথে দেখা করেন। দেখা করার পর তার সাথে ইন্দিরা গান্ধীর সাথে দেখা করতে যান। ইন্দিরা গান্ধীর সাথে তখন জ্যোতিবাবুর সখ্যতা। তখন ইন্দিরা গান্ধী জ্যোতিবাবুকে বলেন যে তোমার বন্ধু তো সিপিআইতে গেছে, তুমি সিপিআইএম এ গিয়ে পার্টির নিয়ন্ত্রক হও, সিপিআইএম রে তুমি হাল ধরো। জ্যোতিবাবু ইন্দিরা গান্ধীর কথায় কিছুটা আশ্বস্ত হয়, কি হয় আমি বলতে পারবো না। তারপর তিনি সিপিআইএম এ জয়েন করেন। হয়তো জ্যোতি বসু সিপিআই থাকতেন বা নাও থাকতে পারেন, আমি জানি না, হয়তো যেতেন সিপিআইএম এ বা কোনো দলেই থাকতেন না, কিন্তু এই জ্যোতিবাবুকে কিন্তু সিপিআইএম এ পাঠিয়েছিল ইন্দিরা গান্ধী। অন্তত এইটুকু ঘটনা একটা তার প্রমাণ, আরো বিভিন্ন কারণ থাকতে পারে। তো এই কারণে জ্যোতি বসু ইম্পর্টেন্ট। মানে জ্যোতি বসু, ইন্দিরা গান্ধীর জ্যোতি বসুর যে এই যে সখ্যতা, একটা দলের যাবো কি যাবো না ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, ইন্দিরা গান্ধী নিজেও বলতে হবে ইন্দিরা গান্ধী একটা অন্য মনের পরিচয় দিলেন। কিন্তু মানে এই যে একেবারে চরম বিরোধী নেত্রী, তাকে কন্ট্রোল করার ক্ষমতা জ্যোতিবাবুর ছিল। বিধান রায় থেকে সিদ্ধার্থ শঙ্কর রায় নিজে বলেছেন জ্যোতি বসুর মতো লিডার তিনি দেখেননি কোনোদিন। শ্রেষ্ঠ বিরোধী দলনেতা, শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলে গেছে। জ্যোতিবাবু আমেরিকায় গেলে সিদ্ধার্থ শঙ্করের বাড়িতে ডিনার করতেন। তো এই ছিল সম্পর্ক বিরোধীদের সাথে। তো জ্যোতিবাবু ওই সেটিংটা করতে পারতেন।
বিরোধীকে ডমিনেট করতে হবে, মানে বিরোধীটাও আমি চালাবো, শাসনটাও আমি করবো। বাংলার ক্ষেত্রে বলা হতো যে কংগ্রেস যে সমস্ত নেতা তাদেরকে আসলে ভেতরে ভেতরে জ্যোতিবাবু চালনা করতেন। একদমই তাই, একদমই তাই চালাতেন। মানে এর জন্য অন্যতম একটা কারণ মমতা ব্যানার্জির কংগ্রেস থেকে বেরিয়ে আসা। কেউ এটাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রথম জামানায় আশকারা জ্যোতিবাবু সুই দিয়েছিলেন, যাতে করে কংগ্রেস কোনোদিন হাইপ না করতে পারে। ইচ্ছে করে আশকারা দিচ্ছিলেন নতুন একটা বিরোধী দল তৈরি হোক, কংগ্রেস কোনোদিন মাথা তুলতে না পারে। ঠিক আছে, এইভাবে একটা গেম প্ল্যান উনি করতে পারতেন, যেটা আজকের দিনে কোনো কমিউনিস্ট লিডার কি বলো, মানে ওর আলাদা ব্রেন ছিল। তো ওই ব্রেন নিয়ে একটা লোক প্রধানমন্ত্রী হলে তো অনেক কিছু চমকে দেওয়ার ঘটনা ঘটাতে পারতেন। মানে পশ্চিমবঙ্গে ৭৭ উনি যে চমকে দেওয়ার ঘটনা ঘটিয়েছিল বামফ্রন্ট সরকার, যার ফল আজ প্রত্যেকটা পশ্চিমবঙ্গের মানুষ পায়, সেটা বর্গা আইন থেকে শুরু করে পঞ্চায়েতি রাজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থা, পাড়ায় পাড়ায় অনাহারে মৃত্যু, যা যা হতো পশ্চিমবঙ্গে জানিয়ে, মানে এক সময় কবিতা গান লেখা হয়েছে। আজকের দিনে তো প্রেমের গান প্রেমের কবিতা ছাড়া লেখা হয় না, তার কারণ পশ্চিমবঙ্গে তো খেয়ে দিয়ে বেঁচে আছে, মানে দুবেলা খেতে পায়। তো ৭৭-এর আগে তো দুবেলা খেতে পারতো না, মানুষ স্কুলে যেত না। তো সেই অবস্থার তো একদম বদল ঘটিয়ে দিয়েছে। গণটোকাটুকি হতো স্কুল কলেজে, সত্যজিৎ রায়ের সিনেমায় আমরা দেখেছি, মানে গণটোকাটুকি, টিচার কিছু বলতে পারছে না। সেই শিক্ষা ব্যবস্থাকে রিভাইভ করা, চাষ, সেচ, খাদ্য, রেশন, সমস্ত ব্যবস্থা যে রিভাইভ করেছিল জ্যোতি বসু এসে, জ্যোতি বসু গভর্নমেন্ট, জ্যোতি বসু লিডিং গভর্নমেন্ট, তো সেই জ্যোতি বসু অনেক কিছু করতে পারতো, মানে তাতে করে সরকার নাও ভাঙতে পারতো। জ্যোতি বসু যদি প্রধানমন্ত্রী হতেন, সত্যি হয়তো সারা দেশের চেহারাটা বদলে যেত। হতেই পারত। আগামী দিনে কি হতে চলেছে, বাংলা থেকে কোনো প্রধানমন্ত্রী আদৌ বাঙালি এবং সারা দেশ পায় কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। এবং জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে না দেওয়া বামপন্থীদের এই সিদ্ধান্ত সত্যিই কি ঐতিহাসিক ভুল, যেটা জ্যোতি বসু স্বয়ং নিজে বলেছিলেন? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এভাবেই আমাদের পাশে থাকুন। থিঙ্ক অল্টারনেটিভ, সার্চ হাউ।